আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। বিশ্বকাপের নকআউটে ফরাসিদের কাছে আরও একবার থামলো অ্যাটলাস লায়নদের স্বপ্নযাত্রা। একপেশে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করল ফ্রান্স। বস্টন স্টেডিয়ামে 1 গোল ও অ্যাসিস্টে লে ব্লুদের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে 20 ম্যাচে ফরাসি অধিনায়কের নামের পাশে 20 গোল। এদিন ফ্রান্সের দ্বিতীয় গোল উসমান দেম্বেলের। দেশি বিদেশি ধারালো অস্ত্রের বিরাট বাণিজ্য গড়ে উঠেছে ভার্চুয়াল জগতে। ঘরে বসে অর্ডার করলেই সন্ত্রাসীদের হাতে পৌঁছে যাচ্ছে সুইচ গিয়ার, সামুরাই ও চাইনিজ কুড়াল সহ নিত্য নতুন নানা অস্ত্র, যা ব্যবহার হচ্ছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো অপরাধে। ছদ্মনামে অস্ত্রের এমন ব্যবসা চালানো হচ্ছে বেশ কিছু টিকটক অ্যাকাউন্ট থেকে। কাজী ফয়সালের অনুসন্ধান দেখুন, এর বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। পাড়া সেনপাড়া বেলতলি হক পাড়া চিতাশালা নয়ামাটি মিরপুর বটতলা পীরের বাগ কল্যাণপুর টিকা যায় জামতলা 60 ফিট বারেকলা আমতলা সবকলা ওপেন রোডে পোর্ট করে গিডি গুডি লক করে দিলে ভাবে টপ করে চোখে দেখবেন গলি গলি পুরা ঢাকার সেটা বলা বাইক যত সলি বলি মায়া দয়া উঠা গেছে রুহুরতে টাকার লেগা চিন্তা মানুষ মাইরা আল্লাহ মুহূর্তে ছোটবেলার থেকে ছিল গ্যাংস্টার হওয়ার ড্রিম। ঢাকা যার যত লিঙ্ক কাপায় ওর পোলা পাইন সিন। অফলাইন থেকে অনলাইন, প্রকাশ্যেই অস্ত্রের মহড়া বিভিন্ন অপরাধ চক্রের। প্রশ্ন হলো, ছিনতাইকারী কিংবা কিশোর গ্যাংয়ের সদস্যরা নিত্য নতুন ধারালো অস্ত্র পাচ্ছে কোথা থেকে? এর উত্তর খুঁজতে অনলাইনের এক অস্ত্রের জগতে প্রবেশ। সুইচ গিয়ার, চাইনিজ কুড়াল কিংবা তলোয়ার, দেশি বিদেশি ধারালো অস্ত্রের পসরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। অনলাইন মাধ্যমে অস্ত্র কেনাবেচার মার্কেটে গোপন কিছু শব্দ তারা ব্যবহার করে। এর মধ্যে রয়েছে ঈগল, চিতা, শিয়াল, মাছরাঙ্গা সহ নানান রকমের ইঙ্গিতসূচক শব্দ। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছদ্মনামে এই বাণিজ্য চালায় বেশ কিছু চক্র। অস্ত্রের ছবির কমেন্টস বক্সে অসংখ্য মানুষের উপস্থিতি। আগ্রহীরা দাম জানতে চান প্রকাশ্যেই, কিন্তু দর কষাকষি আর লেনদেন পর্ব চলে গোপনে। ছদ্মবেশে সেই অজানা প্রক্রিয়া দেখতে চাই আমরা। এমনই একটি টিকটক অ্যাকাউন্টে ধারালো অস্ত্র কেনার আগ্রহ দেখাতেই শুরু হয় তাদের ইনবক্স আলাপন। অর্ডার করা হলো এই দুটি অস্ত্র। তাদের দেয়া নাম অনুসারে একটির নাম টাইগার, অন্যটি শিয়াল। দুটির দাম মোট 4100 টাকা। তাদের শর্ত অনুযায়ী পাঠানো হয় 80 টাকা অগ্রিম ডেলিভারি চার্জ। অনলাইন মাধ্যমে দুটি অস্ত্র আমরা অর্ডার করেছি, যার একটি হোয়াইট টাইগার এবং অন্যটি চাইনিজ কুড়াল। হোয়াইট টাইগার মানে হচ্ছে সুইচ গিয়ার। আর এই দুটি অস্ত্রই রিসিভ করতে আমরা যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। কথা ছিল কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে পণ্য। দুদিন পর নির্ধারিত স্থানে আমাদের অপেক্ষা অর্ডার করা অস্ত্র হাতে পাওয়ার। কিন্তু মোটরসাইকেলে আসা এই দুই তরুণের সাথে কথা বলে জানা গেল তারাই করেন অস্ত্র ব্যবসা। এরপর ঠিকঠাক বুঝিয়ে দিলেন ধারালো অস্ত্র দুটি। তারা আগ্নেয়াস্ত্র বিক্রি করেন কিনা জানতে চাইলে সম্মতি জানান। হ্যাঁ যাবে ভাই। আরে ভাই আমরা বিশ্বাস আমাদের ব্যবসা করি। ওইটা শুধু আপনি মেশিনটা পাবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণত যে ধরনের অস্ত্র ছিনতাইকারী কিংবা নানান রকমের অপরাধীদের কাছ থেকে উদ্ধার করে, তার মধ্যে এই দুটি অস্ত্র অন্যতম। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জব্দ করা হয় এই সুইচ গিয়ার অস্ত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনলাইনে অস্ত্র কারবারের বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগের নজরে আনি আমরা। তারা বলছে শিগগিরই অভিযান চালানো হবে এসব চক্রের বিরুদ্ধে। সে যদি স্বচ্ছ ব্যবসায়ী হইতো তাহলে তার তো এই যে বিভিন্ন নাম ব্যবহার করার দরকার ছিল না। তার মানে সে নিজেই ইন্টেনশনালি খারাপ কাজে ব্যবহার করার জন্য একটা অস্ত্র কিশোর গ্যাং বা সন্ত্রাসী বা চাঁদাবাজের হাতে তুলে দিচ্ছে। আমরা যদি এটা পারি অবশ্যই সেও এই মামলার আসামি হয়ে যাবে। এবং এটা আমাদের যে সাইবার ক্রাইম এবং সিটিটিসি, ডিবি বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের নজরদারিতে আছে এবং তারা নজরদারি করবে আমি আশা করি।
সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ডাকাত, ছিনতাইকারী, কিশোর গ্যাং সহ নানা অপরাধীদের কাছ থেকে উদ্ধার করা হয় এ ধরনের বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়িতে উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30 গ্রামের মানুষ। সকালে উপজেলা 16টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 3,500 মানুষ। এ নিয়ে রাঙামাটি জেলায় 34টি আশ্রয় কেন্দ্রে প্রায় 4,500 মানুষ অবস্থান করছেন। তবে অনেক কেন্দ্রে এখনও ত্রাণ সহায়তা পৌঁছয়নি। এদিকে গেল 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় খাগড়াছড়ির নিম্নাঞ্চলে পানি নামতে শুরু করেছে। চেঙ্গি নদীর পানি বইছে বিপদসীমার নিচে। পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে দীঘিনালাতেও। পানি নেমে গেছে মাইনী নদীর। তবে মেরুং ও বকাখালী ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা এখনও তলিয়ে আছে। এদিকে অব্যাহত বৃষ্টিপাতে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে নদ নদীর পানি বাড়ছে। মনু নদীর পানি বিপদসীমার 75 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে পাহাড় ধসে মৃত্যুর মিছিল থামছেই না বৃহত্তর চট্টগ্রামে। আজও বান্দরবান চট্টগ্রামে প্রাণ গেছে 7 জনের। এ নিয়ে 4 দিনে পাহাড় ধসে 27 জন আর বন্যা ও ঢলে মৃত্যু হয়েছে 4 জনের। এছাড়া ভারী বর্ষণে প্লাবিত খাগড়াছড়ি, রাঙামাটির অনেক এলাকা। বানের পানির নিচে চট্টগ্রাম জেলার 1.5 শতাধিক গ্রাম, যাতে চরম দুর্ভোগে লাখো মানুষ। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে সারা দেশে বন্যায় আক্রান্ত হয়েছে 6 জেলা। অতি ভারী বর্ষণে বিপর্যয়ের মধ্যে একের পর এক পাহাড় ধস আর প্রাণহানি। বান্দরবানে পাহাড় ধসের প্রথম ঘটনাটি ঘটে ভোর 4টার দিকে লামার আজিজনগরে। সেখানে বসত ঘরের ওপর পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় 5 বছরের সন্তান সহ মারা যান স্বামী স্ত্রী। প্রায় 1.5 ঘন্টা পর একই এলাকায় মাটি চাপা পড়ে প্রাণ হারান আরেক দম্পতি। এছাড়া পাহাড় ধসে 2 শিশুর প্রাণ যায় কক্সবাজারের চকরিয়ার বড়ইতলী এলাকায়। এ নিয়ে গত 4 দিনে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেল 27 জন। এছাড়া ঘর চাপা পানিতে ডুবে মারা যায় আরো 4 জন। আমরা তাৎক্ষণিক খবর পাওয়া মাত্র যে দেখি প্রচন্ড মাটি চাপার নিচে ওনারা আছেন। আমরা এসে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ উদ্ধার করি 3 জনকে। পরবর্তীতে 10-15 মিনিট পরে পার্শ্ববর্তী আরেকটি বিল্ডিং এ শুনতে পাই এই পাহাড় ধসের কারণে এই বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। খাগড়াছড়িতে বিপদসীমার ওপর দিয়ে বইছে চেঙ্গি নদীর পানি। নতুন করে প্লাবিত হয়েছে 10-15টি গ্রাম। মাইনী নদীর পানি বাড়ায় দীঘিনালায় তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। এছাড়া পানিবন্দী রাঙামাটির বিলাইছড়ি ও বাঘাইছড়ির কয়েকশো মানুষ। দিনভর বৃষ্টিপাতের পরিমাণ কমায় জলাবদ্ধতা কিছুটা কমে আসে চট্টগ্রাম নগরে। তারপরও নগরী উত্তর আগ্রাবাদের গুলবাগ, সল্টগোলা ক্রসিং, বাকলিয়া সহ আরও বেশ কিছু জায়গায় ছিল জলাবদ্ধতার ভোগান্তি। কোথাও কোথাও পানি ঢুকে পড়ে বাসাবাড়িতে। ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই, এই অবস্থা আর কি। আমরা তো সবাই এখন চাকরিজীবী যেতে হচ্ছে আমাদের, এই আর কি ভিজে যাচ্ছি, ভিজে আসতেছি। পরিস্থিতি তো অনেক খারাপ আমাদের। আসলে দেখেন কোমর সমান পানি দিয়ে আসতে হতেছে এখন। প্রত্যেকদিন আজকে কদিন হয়েছে, 4 দিন পর্যন্ত কষ্ট করতেছে অনেক। এইখানে এলাকায় যে পানি হয়েছে বিগত 40 বছর রেকর্ড করছে, এই পরিমাণ পানি কখনো হয় নাই। কষ্ট তো অনেকেই কষ্ট, বেশি তো পানি, সিঁড়ি ভ্রমণ পানি, তো সিঁড়ি একতলা সিঁড়ির এটা ডুবার মত। ড্রেনের যেটা করা হয়েছে আগে যারা কাজ করেছিল আগের সরকার, সেটা তারা করেছে একটা ফিক্স আপ করে দিয়েছে এবং বড় বড় স্ল্যাব করে দিয়েছে। এগুলো উঠানো অত্যন্ত কষ্ট। কাজে এখানে পরিচ্ছন্ন কর্মীরা অনেক সময় তারা কষ্ট করে এটা কাজ করতে চায় না। কাজে একটা বৈজ্ঞানিক ভিত্তিতে এই কাজগুলো আমরা করব। তবে বন্যা পরিস্থিতির অবনতি ঘটে জেলার চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া, রাউজান সহ বিভিন্ন উপজেলায়। প্লাবিত হয়ে পড়েছে কয়েকশো গ্রাম। ডুবে গেছে অসংখ্য রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম দুর্ভোগে পানিবন্দী লাখ লাখ মানুষ। পানিতে তলিয়ে নিখোঁজ অন্তত 3 জন। বন্যার্তদের জন্য 4 শতাধিক আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। পাহাড় কাটা ও বন উজাড়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধনে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
প্রায় 2 কোটি মানুষের বসবাস এই মেগা সিটি ঢাকায়। যানজট, দূষণ, অপরিকল্পিত নগরায়ন এমন হাজারো সমস্যায় যে শহরটি ধুঁকছে প্রতিনিয়ত। বিশ্বে বসবাস অযোগ্য নগরের তালিকায় তাই ঢাকার স্থান তৃতীয়। পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রসঙ্গটি তুলে আনেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান এ শহরকে করে তুলতে হবে বাসযোগ্য। একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারব। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। প্রধানমন্ত্রী বলেন, নিজেদের স্বার্থেই বাঁচাতে হবে প্রাণ, প্রকৃতি, নদ নদী। বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর এমন গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তুলে ধরেন বন উজাড় এবং পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়ে গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ এগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। এ সময় পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য 21 জনকে তুলে দেন জাতীয় পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার। বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার। এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানান, গঙ্গা চুক্তি নিয়েও ভারতের সাথে আলোচনা চলছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে সাক্ষাৎকার দিয়েছেন আইরিন খান। কথা বলেছেন জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের ভূমিকা সহ বেশ কিছু প্রসঙ্গে। সবকিছু অস্বীকার করে না, এসব হয়নি। আইরিন খান মনে করেন আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। The evidence is very, very clear. It is much better for the Awami League to admit they made mistakes and to seek some form of recognition, some form of apology. You cannot just say this didn't happen. Too many people saw it, it happened. এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক উদ্যোগের ঘাটতি নেই সরকারের। আর দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য বিবেচনা নিচ্ছে না সরকার। অন্যায়, অত্যাচার, কুকর্ম করে উনি বিদেশে পালিয়ে আছেন। তো ওনার এখানে শেখ হাসিনা কি বলছে না বলছে, ওনার বক্তব্য তো এখানে রেলেভেন্ট না, একেবারেই রেলেভেন্ট না। বাংলাদেশ সরকার ভারতের সরকারের সাথে যেটা ইন্টারিমের সময় যে যোগাযোগটা শুরু হয়েছে সেটা এখন সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলমান আছে। আলাদা প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, গঙ্গা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। ভারত গঙ্গা চুক্তির গুরুত্বটা বুঝবে এবং সেইভাবে ওনারা এগিয়ে আসবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সন্তান জন্মদানে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার রোধ করতে চায় সরকার, কমাতে চায় মাতৃমৃত্যু। তাই বেসরকারি সব হাসপাতালে লেবার কক্ষ বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কতগুলো হাসপাতালে বিশেষায়িত এই কক্ষ আছে তার কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। নির্দেশনা অনুযায়ী লেবার কক্ষ করতে ব্যর্থ হলে নবায়ন করা হবে না নিবন্ধন। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় সি সেকশনের পিছনে যারা কাজ করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আশিকিন প্রিন্সের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশে প্রতি লাখ জীবিত শিশুর জন্মদানের বিপরীতে মাতৃমৃত্যু 123। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এই সংখ্যা 70-এ নামিয়ে আনতে হবে। এজন্য নিরাপদ স্বাভাবিক প্রসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেবার রুম হলো হাসপাতাল বা ক্লিনিকে স্বাভাবিক সন্তান প্রসবের জন্য নির্ধারিত একটি বিশেষায়িত কক্ষ। নিরাপদ প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা প্রদানের জন্য ব্যবহার করা হয় এই কক্ষ। বেসরকারি হাসপাতালে নিবন্ধন পেতে লেবার কক্ষ রাখার বাধ্যবাধকতা আছে।
দেশে বর্তমানে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ৬,৩২০টি। তবে এসব হাসপাতালগুলোর মধ্যে কতটিতে লেবার কক্ষ আছে তা নিয়ে কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। নির্দেশনা দেওয়া হয়েছে এ বছরের ১১ জুলাইয়ের মধ্যে সকল বেসরকারি হাসপাতালে লেবার কক্ষ স্থাপন করতে হবে। লেবার রুম যদি নাই থাকে তখন সে নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারবে না। এই জন্য আমরা সব জায়গায় লেবার রুমটা মানে নিশ্চিত করতেছি, তখন অটোমেটিক্যালি হয়তো ডাক্তার সাহেব প্রথমে লেবার ট্রাই করে পরে হয়তো এটা আপনার তার নর্মাল ডেলিভারি এই সিজারিয়ান চেষ্টা করবে আর কি। বেসরকারি হাসপাতাল হেলথ অ্যান্ড হোপের চেয়ারম্যান বলছেন, সরকারের এই উদ্যোগ স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করবে। প্রতি মাসে বা সপ্তাহে দেশে কত সিজারিয়ান অপারেশন হয় তারও একটি অডিট হওয়া দরকার। এখানে অযৌক্তিক বা অপরিহার্য নয় এমন কোনো অপারেশন করা হলে যে বা যারা করবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। স্বাস্থ্য দপ্তর বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে নবায়ন করা হবে না হাসপাতালের নিবন্ধন। আমাদের এই বছর নবায়ন যারা চালু হবে 2026-27 অর্থ বছরে, আমরা ওই ক্ষেত্রে লেবার রুমটা খুব কঠোরভাবে দেখবো আর কি। লেবার রুম নেই তাদেরকে আমরা নবায়ন না দিয়ে সময় দিব যে লেবার রুম থাকা সাপেক্ষে নবায়ন পাবে, অথবা আমরা সময় দিব যে কোনো একটা আর কি, বা যখন সময় দিব তখন কার্যক্রম বন্ধ থাকবে। দেশে মোট প্রসবের 52% হচ্ছে অপারেশন বা সি সেকশনের মাধ্যমে, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একটি দেশে মোট প্রসবের 10 থেকে 15% হওয়া উচিত সি সেকশন। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শপথ নিলেন চট্টগ্রাম 2 আসনের এমপি সারওয়ার আলমগীর। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে শপথ নেন তিনি। সংসদ সচিবালয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধানের 148 অনুচ্ছেদের 3য় তফসিল ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পড়ান স্পিকার। বিএনপি সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের পরিবর্তে মানুষের হাতে হারিকেন ধরে দিয়েছে। ফেনীতে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিদ্যুৎ মন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে মিথ্যে তথ্য দেন। হাসনাত আহ্বান করেন তাকে এসি রুম থেকে বেরিয়ে আসার। এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ হয়েছে সিরাজগঞ্জেও। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সীমান্তে আর কোনো পুশিন ও হত্যা দেখতে চায় না মানুষ। পরে পাবনাতেও একই কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমার ওই সীমান্ত দিয়ে একজন পুরুষিন আমরা দেখতে চাই না, আমার ওই সীমান্তে একটা হত্যা আমরা দেখতে চাই না। নাটোর ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নাটোরের রাজপুর থেকে গড়মাটি যাচ্ছিল ইজি বাইক। অনার্স কলেজ এলাকায় পৌঁছলে বাহনটিকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে মারা যান ইজি বাইকের চালক সহ 3 জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় বাস চাপায় মৃত্যু হয়েছে বাউ ছেলের, আহত হন আরও 3 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ, আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় ইরানের মাশহাদ। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জমায়েত হয় লাখো ইরানি। এর আগে ইরাকের নাজাফ ও কারবালায় খামেনিকে শ্রদ্ধা জানান লাখো মানুষ। বিপুল জনসমাগমের কারণে মরদেহ ইরানে ফিরিয়ে আনতে কিছুটা বিলম্ব হয়, যে কারণে স্থানীয় সময় সকাল 8টার পরিবর্তে দাফনের সময় নির্ধারণ করা হয় দুপুর 2টায়। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। সাথে প্রাণ যায় পরিবারের 4 সদস্যরও।
এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।